চাকরি দেওয়ার সময় টেরা চোখের কারণে তাকে বাদ দেওয়া হচ্ছে। ডান চোখ লাফালে যে ভালো কিছু হবে, বাম চোখ লাফালে খারাপ কিছু হবে। চোখ তো যেহেতু মনের কথা বলে এবং আমরা মানুষের চোখের দিকে তাকিয়েই কথা বলি। সর্বোচ্চ কতক্ষণ আমরা কম্পিউটারের দিকে তাকিয়ে থাকবো? স্যার, আমার এই চোখ নিয়ে আর বাঁচার ইচ্ছা নাই। আপনি যদি আমার চোখ ঠিক করে দিতে পারেন তাহলে আমি একটা নতুন জীবন পাবো। সুপ্রিয় দর্শক, চোখ আমাদের দেহের জানালা, যা দিয়ে আমরা সমগ্র বিশ্বকে দেখছি, সমগ্র বিশ্বের সৌন্দর্য উপভোগ করছি। অথচ আমরা এই চোখের বিভিন্ন সমস্যা, ছোট হোক বড় হোক, অনেক সময় কিন্তু অবহেলা করি। খুব ছোট সমস্যাকে আমরা জটিল থেকে জটিলতর করে ফেলি। আর আজকে আমরা কথা বলতে চাই চোখের সেসব সমস্যা নিয়ে যা আমরা হয়তো জানি কিন্তু আলোচনা করি কম, এবং এই সমস্যাগুলো নিয়ে যদি আমরা একটু সচেতন হই, এইগুলো থেকে আমরা পরিত্রাণ পেতে পারবো। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন সুস্বাস্থ্য প্রতিদিনে। আর আমি ডক্টর তৃণা আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে। দর্শক, আমরা বলছিলাম চোখের কিছু অজানা রোগ আছে যা আমরা জানি মনের ভেতরেই কিন্তু রয়ে গিয়েছে, আমাদের পাশেই হয়তো সেই রোগীগুলো আছেন, কিন্তু আমরা সেই সমস্যাগুলোর পরিত্রাণের পথটা আমরা খুঁজি না। আমরা আজকে সেসব রোগ নিয়ে কথা বলবো, সেগুলো বিষয়ে সচেতন হওয়ার চেষ্টা করব, সেসব সমস্যার পরিত্রাণ বের করার চেষ্টা করব। আমাদের সাথে আছেন আই স্পেশালিস্ট অ্যান্ড সার্জন ডক্টর আদনান ইসলাম, কনসালটেন্ট, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, উত্তরা। আমরা চলে যাচ্ছি আমাদের আমন্ত্রিত অতিথির কাছে। ভাইয়া, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আমি তো অনেক ভালো আছি আপনাকে পেয়ে, কারণ আমি বলছিলাম যে আমাদের চোখের সমস্যা মানে হয়তো আমরা ভেবে নেই যে হয়তো একটু কম দেখছি, কাছের সমস্যা হচ্ছে, পড়তে পারছি না, কিংবা দূরের কিছু একটা দেখতে পাচ্ছি না, চশমা নিয়ে নিচ্ছি, কিংবা একটু বয়স হয়ে গেলে হয়তো ক্যাটারাক্ট হবে, সেটা একটা সার্জারি করে নিব, কিংবা গ্লুকোমা আর একটু বেশি যদি একটু সচেতন জটিল যদি হয়, ব্যথা যুক্ত খুবই কষ্টদায়ক একটা রোগ, সেটা হচ্ছে গ্লুকোমা। কিন্তু তারপরেও আমরা খুবই কমন একটা জিনিস কিন্তু আছে, একটা রোগ আছে, আমাদের রোগই বলবো, যেটা নিয়ে আমরা আলোচনা করি কম, কিন্তু এটা পরিত্রাণ কিন্তু সহজ, যেমন টেরা রোগ। ইয়েস, কিংবা আমাদের মেডিকেলের ভাষায় বলে স্কুইন্ট। তা নিয়ে একটু আপনার কাছ থেকে প্রথমেই শুনতে চাই, টেরা রোগ কি, কেমন সেটার, আমাদের দেশে এটার চিকিৎসা ব্যবস্থা কেমন, এবং কি কি ধরনের এই টেরা রোগ হয়ে থাকে? আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রশ্ন এবং এত সুন্দর একটা টপিক বা বিষয় খুঁজে বের করার জন্য। তো আমাদের চলার ক্ষেত্রে আমাদের সমাজে কিন্তু প্রচুর আমরা টেরা রোগের রোগী দেখি, কিন্তু আমরা কখনো চিন্তা করে দেখি না যে এই রোগীদের মনের অবস্থাটা কি হয় বা তারা এই টেরার জন্য কি কি প্রবলেম ফেস করে। আমি যদি একটু সহজ বাংলায় বলে আপনাদেরকে বুঝাই এক লাইনের মধ্যে, যেই ছেলেটা কোনো একটা ইন্টারভিউতে বা চাকরিতে সবার থেকে বেশি স্কোর পেল, কিন্তু চাকরি দেওয়ার সময় অনেক সময় কিন্তু দেখা যায় শুধুমাত্র টেরা চোখের কারণে তাকে বাদ দেওয়া হচ্ছে। আবার বিয়ের সময়ও সেম ঘটনাটা ঘটে, যে একটা জাস্ট বিবাহযোগ্যা একজন মেয়ে বা ছেলে যেই হোক না কেন, দেখতে খুবই সুন্দর, খুবই স্মার্ট, কিন্তু চোখটা যদি টেরা হয় তাহলে কিন্তু অনেক সময় হচ্ছে গিয়ে তার বিয়ে হতে কিন্তু সমস্যা হয়। এবং সত্যি সত্যি দেখা যাচ্ছে যে ওই মেয়েরা কিন্তু বাবার কাছে বলতে গেলে কন্যা দায়গ্রস্ত হয়ে যাচ্ছে, পিতা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই জিনিসটা কিন্তু আসলে সমাজের জন্য একটা খুব বড় ধরনের একটা প্যাথেটিক একটা ব্যাপার। তো একটা মজার ব্যাপার হচ্ছে গিয়ে যত রকমের টেরাই আছে না কেন, সব টেরারই কিন্তু চিকিৎসা আছে, কিন্তু আমাদের সমাজে এই ধারণাটা নাই যে এই টেরা রোগের চিকিৎসা হয়। এবং আমরা এখন একটা স্লোগান বলি যে যদি সঠিক চিকিৎসা হয় টেরা চোখ ভালো হয়। আমারই তো ভয় লাগবে, আল্লাহ মাফ করুক, ধরে নিলেন আমাদের ফ্যামিলির কেউ যদি টেরা রোগে ভুগে থাকে, আমার মধ্যে কিন্তু একটা ভয় কাজ করবে যে তার তো অপারেশন লাগবে, এবং চোখের ভেতর অপারেশন, সে যদি অন্ধ হয়ে যায়। বাট আসলে কি তাই? আচ্ছা আচ্ছা, প্রথম কথা হচ্ছে সব টেরা রোগেই যে হচ্ছে কি একদম অপারেশনের ডেফিনেট চিকিৎসা, ব্যাপারটা কিন্তু এরকম না। বরং আমাদেরকে প্রথম খুঁজতে হবে যে টেরা রোগটা কেন হচ্ছে, সেই কারণ অনুযায়ী হচ্ছে কি আমরা চিকিৎসাটা দিয়ে থাকি। প্রথমেই আমি যদি হচ্ছে গিয়ে টেরা রোগের কারণগুলো আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করি, সেটা হচ্ছে একদম মায়ের গর্ভ থেকে কেউ টেরা চোখ নিয়ে আসতে পারে, যেটাকে আমরা কনজেনিটাল হচ্ছে স্কুইন্ট বলে থাকি। এছাড়া একটা বাচ্চা প্রথম 1 বছর 2 বছর 3 বছর ওর চোখে কোনো সমস্যা নেই, আস্তে আস্তে দেখা যাচ্ছে যে 3 বছর 4 বছরের মাঝামাঝি মা দেখতে পাচ্ছে যে ও একটু কেমন কেমন ভাবে তাকায়,
আমাদের আচ্ছা। চেম্বারে এসে বলে যে আমার বাচ্চাটা একটু আর ভাবে তাকায়। আচ্ছা, আপনি চেম্বারে ঠিক কত বছর বাচ্চা বেশি পান যাদের একটু আচ্ছা। টেরা রোগের সমস্যা দেখা দেয়? যেহেতু আমি এই টপিকটা নিয়ে কাজ করছি, আমার চেম্বারে তো আসলে প্রচুর এই রোগী এবং সব বয়সী রোগী আমার চেম্বারে আসে। বাচ্চা রোগী পেয়েছি প্রায় 7 জন। তাই? ঠিক কত বছর ছিল তাদের? All 3 in থেকে average? 7, 8, 10 এরকম। আর বড় মানে 16 বছরের পরে এরকম পেয়েছি না হলেও 12 থেকে 14 জন। আচ্ছা, এই হচ্ছে That means একটু its scenario। prevalence, অনেক incidence বেশি। অনেক বেশি। অনেক হাই। অনেক অনেক হাই। হাই। এরা তো আসলে জানে না কোথায় যেতে হবে, কি করতে হবে। Exactly, হ্যাঁ। এটাই হচ্ছে ভাই বলছিলেন আপনি ট্রিটমেন্টের কথা। তো প্রথম যখন হচ্ছে কি একটা বাচ্চা একদম জন্ম থেকে সবকিছু ভালো, হঠাৎ করে সে একটু আর ভাবে তাকাচ্ছে বা একটু টেরা ভাবে তাকাচ্ছে, তার প্রধানতম কারণ হচ্ছে চোখের রিফ্রেক্টিভ এরর বা সে চোখে কম দেখছে। আচ্ছা, যখনই কোনো একটা বাচ্চা কোনো একটা চোখে কম দেখবে তখন সে কি করবে, ভালো চোখটা দিয়ে সব জায়গায় ফোকাস করবে, আর যেটা দিয়ে সে কম দেখছে সেটা হচ্ছে কি আস্তে করে একটু স্কুইন্ট হয়ে যাবে, আইদার কানের দিকে অথবা নাকের দিকে। আমাদের কিন্তু নাকের দিকে গেলেও সেটাকে আমরা হচ্ছে টেরা চোখ বলবো, হ্যাঁ। কানের দিকে গেলেও আমরা সেটাকে টেরা চোখ বলবো। ব্যাপারটা অনেকটা আপনাদেরকে বোঝানোর জন্য বলতে পারি যে আমাদের ডান হাত দিয়েই আমরা সবসময় সব কাজ করি, এই জন্য কিন্তু আমাদের ডান হাতের শক্তি বেশি। স্ট্রং, হ্যাঁ। বাম হাত দিয়ে যেহেতু আমরা কাজ কম করি, ছোটবেলা থেকে আমরা এইভাবে হচ্ছে কি হ্যাঁ। শিখে এসেছি। Trained up আমরা হ্যাঁ হ্যাঁ, এরকম, হ্যাঁ। সার্জনরা কিন্তু দুই হাতে ইউজ করে। জি। তো যাই হোক, তো সেই জন্য হচ্ছে আমাদের বাম হাতটা কিন্তু একটু ডরমেন্ট ফেজে থাকে। আমরা মেডিকেলের ভাষায় বলি যে একটা চোখ হচ্ছে গিয়ে অলস হয়ে গেছে, লেজি আই হয়ে গেছে। কেন লেজি আই হয়ে গেছে? ওই চোখে তো ও সমান সমান দেখছে না, এক চোখে সব দেখছে, এক চোখে এতটুকু দেখছে। তখন আমরা যেটা করি, তখন এই বাচ্চাকে যদি 8 বছরের আগে আমাদের কাছে আসে, জি। 8 বছরটা কেন? আমাদের যেমন লম্বা হওয়ার, গ্রোথ হওয়ার একটা বয়স থাকে, আমাদের ভিজুয়াল ডেভেলপমেন্ট হওয়ারও একটা বয়স থাকে, সেটা মোরলেস 8 বছরের কাছাকাছি। আচ্ছা, ওই সময় যদি আমরা চোখে কিছু থেরাপি দিতে পারি, কি ধরনের থেরাপি? আমরা বলি অক্লুশন থেরাপি। তার ভালো চোখটাকে আমরা ঢেকে দিব, আচ্ছা। খারাপ চোখটাকে প্রপার চশমার পাওয়ার দিয়ে ওকে দেখতে বলবো। এটা দিনের মধ্যে 3 থেকে 4 ঘন্টা এরকম যদি থেরাপি কেউ নেয়, তাহলে কিন্তু অধিকাংশ সময় তার আর কোনো অপারেশন লাগবে না। ওই দুইটা চোখের পাওয়ার যদি ও ব্যালেন্স করতে শিখে যায়, তখন কিন্তু ওর চোখ হচ্ছে অটোমেটিক ভাবে আবার ঠিক হয়ে যাবে। কিন্তু যদি এই ফেজটা চেঞ্জ হয়ে যায়, তখন কি হয়? একটা বাচ্চার এক চোখে পাওয়ার লাগছে, তাকে প্রপার সময়ে প্রপার চিকিৎসাটা দেয়া হয়নি, তখন তার অ্যানাইসোমেট্রোপিক এমব্লায়োপিয়া ডেভেলপ করে। মানে এক চোখে সে না দেখতে পারার কারণে চোখের দৃষ্টি কিছুটা চলে যায়, এবং বয়সটা যদি 8 বছর পার হয়ে যায়, তখন আর এই থেরাপি খুব একটা কাজ করে না। এই জন্য এই জায়গার টেক হোম মেসেজ বা মা বাবার প্রতি মেসেজ, যখনই আপনারা যদি এটা কখনো বুঝতে পারেন যে আপনার বাচ্চাটা একটু আর ভাবে তাকাচ্ছে বা টেরা ভাবে তাকাচ্ছে, সাথে সাথে আপনার নিকটস্থ চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন। আচ্ছা। অনেক সময় দেখা যায় ছোট বাচ্চারা, হ্যাঁ, একদম টিভির কাছে গিয়ে দেখছে। সেটা দেখা যায় যে পরে কিন্তু চেক করলে দেখা যায় যে ওদের রিফ্লেক্টর এরর কিন্তু থাকে, তাই না? এটা কিন্তু মানে মা বাবাদের কিন্তু এই বিষয়ে কিন্তু একটু সচেতন হওয়া উচিত। এটা কিন্তু প্রথম সিমটমে, এটা বাচ্চা হ্যাঁ। যখন চোখে দেখে না, ওই জি। টিভি দেখতে গেলে ও কিন্তু সবার আগে গিয়ে বসবে সে। চেয়ারে বসে কিন্তু দেখবে না, না। ও কিন্তু আগিয়ে যাবে, আমি আরেকটু সুন্দর দেখি, আরেকটু সুন্দর দেখি, এরকম। আর আপনি যেটা বলছেন যে এই রিফ্লেক্টিভ এরর, বিশেষ করে মায়োপিক যে বাচ্চারা, জি, জি। এরা তো হচ্ছে কাছের জিনিসগুলো খুব ভালো দেখে, ওরা হ্যাঁ, দূরে দেখতে পায় না, দূরে দেখতে এই জন্য পায় ওরা না। চলে যায়। এটাও হচ্ছে কি মা বাবাকে অবশ্যই হচ্ছে খেয়াল করতে হবে। আর একটা হচ্ছে স্কুল গোয়িং যে বাচ্চারা, জি। এরাও কিন্তু দেখবেন যে যখনই হচ্ছে গিয়ে বেঞ্চ থেকে বোর্ডের লেখা দেখতে পাচ্ছে না, সামনে তখন গিয়ে তারা বসবে। হ্যাঁ আর অমনোযোগী হয়ে যাবে, আমি তো দেখতে পাচ্ছি না, আমি তো বোর্ডে কি লিখছে টিচার আমি তো এটা ধরতে পারছি না, তখন স্কুল পারফরমেন্স কিন্তু খারাপ হতে থাকবে। হ্যাঁ। তো অধিকাংশ সময় হচ্ছে কি টিচাররাই গার্জিয়ানকে এখন ঢাকায় বলে দেয় যে আপনার বাবুকে একটু হচ্ছে কি চোখের ডাক্তার দেখান, আমার মনে হচ্ছে ও চোখে পুরোপুরি দেখতে পাচ্ছে না। তার আগে আমরা ইদানিং চলে যাই যে এডিএইচডি, অ্যাটেনশন ডেফিসিট হাইপার ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, কিন্তু তার আগে যে তার চোখে একটা প্রবলেম হতে পারে, মানে এটা কিন্তু নেগলেক্টেড থেকে গেল। আসলে বাচ্চা তো বুঝিয়ে বলতে পারছে না, ওর তো যে আমি সমস্যা দেখতে হচ্ছে। পাচ্ছি না। হ্যাঁ, এটাকে কিন্তু মা বাবাকে বুঝে নিতে হবে, টিচারকে বুঝে নিতে হবে। জি। তখনই বাচ্চাটা যখন আপনার পরিষ্কার দেখবে, তখনই দেখবেন তার কিন্তু আপনি যে সমস্যাগুলো বললেন না, ওই জিনিসগুলো কিন্তু অনেক দূর চলে যাবে, হাইপার অ্যাক্টিভিটি কমে যাবে, দেখবেন যে সে তখন অনেক সাউন্ড হবে, তখন সে যে কোনো জায়গায় সে কনসেন্ট্রেট করতে পারবে, পড়ালেখায় মনোযোগী হবে, স্কুল পারফরমেন্স ভালো হবে। অবশ্যই। আচ্ছা, আমি অপারেশনের কথা, অপারেশনের দিকে একটু আসি। স্কুইন্টের অপারেশন বাংলাদেশে অবশ্যই এভেলেবল, কারণ আপনি নিজেও অপারেশন করছেন। আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই আউটকামটা কেমন। আউটকামটা কেমন? প্রথম কথা হচ্ছে আমাদের তো স্কুইন্টের আসলে অনেকগুলো রকম ফের আছে। জি। যেমন কারো যদি নার্ভ দুর্বলতার কারণে বা নার্ভ প্যারাসিস বা প্যারালাইসিসের কারণে বা নার্ভ নষ্টের কারণে স্কুইন্ট হতে পারে।
কারো জন্মগতভাবে স্কুইন্ট হতে পারে, কারো চোখের দৃষ্টি না থাকলে তার স্কুইন্ট হতে পারে, এরকম অনেক কিছু হতে পারে। তো সব স্কুইন্টের অপারেশনই আমাদের দেশে খুব সুন্দর মতো হচ্ছে এবং আউটকাম ফ্যান্টাস্টিক। তবে কোন জায়গায় রোগীর অপারেশন পরে কি কি হতে পারে এই জিনিসগুলো কিন্তু আমরা পেশেন্টকে হচ্ছে সুন্দর মতো হচ্ছে বুঝিয়ে বলে দিই। এটা কিন্তু ছোটখাটো কিছু সাইড ইফেক্ট আছে। একটা অপারেশন হচ্ছে, চোখ তো যেহেতু মনের কথা বলে এবং আমরা মানুষের চোখের দিকে তাকিয়েই কথা বলি, তাই না? তাহলে অপারেশন পরে চোখটা একটু লাল থাকতে পারে। যাদের দুই চোখেরই দৃষ্টি ভালো কিন্তু চোখটা হচ্ছে কি স্কুইন্ট ছিল, আমরা যখনই সেটাকে হচ্ছে কি সমান সমান করে দিচ্ছি তখন সে কিছু সময়ের জন্য কয়েক ঘন্টা থেকে কয়েকদিন, একদিন দুই দিন সবকিছু দুইটা দুইটা দেখতে পারে। কেন? ডিপ্লোপিয়া হতে পারে, হ্যাঁ, ডাবল ভিশন যেটা আর কি। সেটা হচ্ছে আমি এতদিন এক চোখ দিয়ে হচ্ছে সোজা দেখেছি আর একটা চোখ আমার পাশের দিকে বাঁকা ছিল। তাহলে আমি এই চোখটাই হচ্ছে কি আমার ব্রেইন হচ্ছে ক্যাচ করতো, পাশে যে চোখটা পড়েছিল সেই চোখটা কিন্তু হচ্ছে কি ব্রেইন অমিট করতো, কারণ আমি সামনে দেখতে যাচ্ছি। যখনই আমি চোখটাকে অপারেশন করে সোজা করে দিলাম, এখন কিন্তু আমার বাইনোকুলার সিঙ্গেল ভিশন চলে আসার কথা। আমরা কিন্তু দুই চোখ দিয়ে কোনো কিছু দুইটা দেখি না, আমরা কিন্তু দুইটা চোখ দিয়ে সবকিছু একটা দেখি। যখনই হচ্ছে কি আমি এই বাঁকা চোখটাকে সোজা করে দিলাম তখন সে এই চোখ দিয়েও দেখবে, এই চোখ দিয়েও দেখবে। এই দুইটা চোখের ভিশন সুপার ইম্পোজ হতে কিছু সময় লাগে ব্রেনের। এই জন্য এই ডিপ্লোপিয়াটা হয়। ডিপ্লোপিয়াটা হলে রোগীরা কিন্তু একটু কষ্ট পায় বা একটু প্যানিক হয় যে কি ব্যাপার, আমার তো আগে এই সমস্যা ছিল না, আমি এখন কেন দুটো দেখছি। হ্যাঁ, কিন্তু সার্জন বা ডাক্তার কিন্তু খুশি হয়। কেন খুশি হয়? তার মানে হচ্ছে অল্প সময়ের মধ্যেই তার ভিশনটাও ঠিক হয়ে যাবে এবং এই চোখ আর কখনো বাঁকা হবে না। তাই? হ্যাঁ, কারণ সে তো এখন হচ্ছে কি চোখটা কোথায় ধরে রাখলে আমি পারফেক্টলি দেখতে পাচ্ছি সেটা শিখে গেছে, তার ব্রেন বুঝে ফেলেছে। তো এইটা একটা কমন সাইড ইফেক্ট, যেটা আসলে সাইড ইফেক্ট বলা উচিত না, এটা একটা এই অপারেশন একটা ইফেক্ট। হ্যাঁ, আবার হচ্ছে গিয়ে যেহেতু আমাদের চোখের কালারটা সাদা, এই সাদার মধ্যে আমরা একটা অপারেশন করছি, যেভাবেই অপারেশন করি না কেন, আমি হচ্ছে অনেক রোগীকে না অপারেশন পরে দেখিয়ে দিই, দেখেন আপনার চোখে মাত্র 1 কটন বাট ব্লিডিং হয়েছে, মানে কোনো ব্লিডিংই হয়নি। হ্যাঁ, আসলে ওরকম ব্লিডিং হয় না, কিন্তু চোখের ভিতরে যদি 1 ফোঁটাও রক্ত জমে থাকে চোখটা তো লাল দেখাবে। তো ওইটা কিন্তু হচ্ছে কি অনেকের একটু মন খারাপ হতে পারে যে আমার চোখটা লাল দেখাচ্ছে কেন, বা আশপাশের মানুষজন তো হচ্ছে কি বলবে যে তোমার চোখে কি হয়েছে, আমি ফ্যাকো অপারেশন করে ফেললাম আমার চোখ লাল হইলো না, তুমি স্কুইন্ট অপারেশন করলা, হ্যাঁ তোমার হচ্ছে বা টেরা চোখের অপারেশন করলা, তোমার চোখটা লাল কেন। হ্যাঁ, চোখটা একটু লাল দেখাতেই পারে, এটা মেনে নিতে হবে। এটা সময়ের সাথে সাথে 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে একদম আগের মতো চলে, মানে সবকিছু আগের মতো হয়ে যাবে। ওই ব্লিডিংটা যেটা আমাদের হচ্ছে কনজাংটিভা নিচে থাকে, পর্দা নিচে জমে থাকে, ওইটা নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতায় তো অ্যাবজর্ব হয়ে যায়। ওই বড় জোর 2 থেকে 3 সপ্তাহ বা সর্বোচ্চ 1 মাস। আপনি তো বললেন যাদের হচ্ছে চোখের পাওয়ার ঠিক আছে, যাদের চোখের পাওয়ারটা ঠিক নাই তাদের ক্ষেত্রে কি করা? এইটা একটা ডিফিকাল্ট টাস্ক। এখন একটা ব্যাপার হচ্ছে চোখের কাজ মেইনলি দুটা, একটা হচ্ছে দেখা, একটা হচ্ছে সৌন্দর্য। আমরা তো মানুষজনের চোখের দিকে তাকিয়ে হচ্ছে তার কনফিডেন্স লেভেলটা হচ্ছে বুঝতে পারি বা তার দিকে তাকিয়ে কথা বলি। এখন আপনার কথাটাই যদি আমি ধরি যে একটা মানুষ যার হচ্ছে গিয়ে চোখে দেখে না এবং সেই থেকে চোখটা টেরা, তার কিন্তু চোখের সৌন্দর্যটাও নাই, চোখের দৃষ্টিটাও নাই। দুইটাই হচ্ছে খুব কষ্টদায়ক বা বেদনাদায়ক দুইটা ব্যাপার। সেই চোখগুলো আমরা যদি অপারেশন করি, অপারেশনটা আমি মেজার করে যে চোখটা এত ডিগ্রি হচ্ছে কি বাঁকা আছে, আমি অপারেশনটা একদম 100 মিলিয়ে দিলাম। কিন্তু যেই মানুষটা চোখে দেখতে পায় না, মানে এক চোখে দেখতে পায় না, আরেক চোখে দেখতে পায়, তাদের যদি ভালো চোখটা আমরা ঢেকে রাখি, আমি একটু এটা ক্যামেরার দিকে দেখাই না, যে যদি হচ্ছে গিয়ে আমরা এরকম সোজা হবে ভালো চোখ, এইটা ভালো চোখ একজনের, এই চোখে কেউ দেখতে পায় না, এই চোখটা যদি আমরা ঢেকে দেই তখন কিন্তু সে চোখটাকে এইরকম করবে, মানে সে কোন দিকে তাকাচ্ছে এটা কিন্তু হচ্ছে কি ঠিক মতো সে ফিক্সেশন রাখতে পারছে না, কারণ সে তো জানে না যে ক্যামেরাটাকে এই জায়গায় না ক্যামেরাটা এই জায়গায়। তো এই যে ফোকাস করে রাখার বা চোখটাকে একটা জায়গায় ধরে রাখার যেই ক্ষমতাটা যারা চোখে দেখে না তাদের তো এটা নাই। তাহলে অপারেশন করার পরে কারো যদি চোখটা অনেক দূর টেরা থাকে, আমরা এটাকে একদম 100 সোজা করে দিতে পারবো। কিন্তু যখন সে দূরে তাকাবে, যেটা তার হচ্ছে দৃষ্টিসীমার বাইরে, এই চোখে সেটা ওই জায়গাটা দেখছে না, ওই সময়টায় তার কিন্তু চোখের মধ্যে একটু হলেও গরমিল, এটা কিন্তু একটু হলেও বোঝা যাবে বা বোঝা যেতে পারে। সবার যে যায় এরকমও কিন্তু না, কারণ কি আসলে যার সমস্যা সে তো বুঝে, সে কিন্তু তখন ওইভাবে তাকায় না। বুঝতে পেরেছি। প্লাস তখন কিন্তু তারা হচ্ছে গিয়ে ওই চোখ মুভ না করে মাথা ঘুরিয়ে তাকায়। এই জিনিসগুলো আমি শিখিয়ে দিই যে তুমি যদি এইভাবে চলো, তোমার চোখে যে হচ্ছে কখনো টেরা ছিল বা তুমি যে চোখে দেখতে পাও না, এটা কিন্তু মানুষজন বুঝবে না। তো এই জিনিসগুলো সবকিছু হচ্ছে আসলে কাউন্সিলিং এর ব্যাপার। আমি যখনই আমাদের মানে চেম্বারে কোনো পেশেন্ট আসে, তাকে আমি আগে বুঝিয়ে দিই যে আপনার চোখে এই ডেফিসিয়েন্সি গুলো কিন্তু আছে, আপনার অপারেশন আউটকাম এই হতে পারে, এই প্রবলেম আপনার হতে পারে, আপনি অপারেশন করবেন কিনা।
এতে যদি হচ্ছে সে বুঝে শুনে এই অপারেশন করে, যেমন একটা ব্যাপার যে প্রথমেই বললাম যে একটা মানুষের চোখের দৃষ্টিও নাই, সৌন্দর্যও নাই, সে যদি অর্ধেক ফিরে পায়, একজন মানুষ দেখছে কি দেখছে না সেটা তার অন্য মানুষ বুঝতে পারছে না, অন্য মানুষ বুঝতে কিন্তু পারছে টেরাটা না। তো অন্য মানুষ বুঝতে পারছে যে হচ্ছে কি আপনি টেরা। সেটা যদি ঠিক করে নেয় তাহলে কিন্তু তার লাইফটা কিন্তু স্মুথ হয়, লাইফটা কিন্তু কমফোর্টেবল হয়। কাউন্সিলিং এর মাধ্যমে Counselling সুস্থ মাধ্যমে করে সুস্থ করে দেয়। ফেলা যায়। এই জায়গায় আমি একটু একটা কথা অ্যাড করি, এটা না বললেই না। সেটা হচ্ছে কি, বেশ কিছু রোগ আছে যেই রোগ হলে আমরা সবাই হচ্ছে গিয়ে বলি, মানে কথাটা খুব টাচি, হার্ট টাচি, হ্যাঁ, মানে একদম হৃদয় স্পর্শী কিছু কথা। আমার কাছে প্রায় রোগীরা এসে এই কথাটা সেম এইভাবেই বলে যে কিছু কিছু রোগ আছে যেই রোগে হচ্ছে গিয়ে মানুষজন আল্লাহর কাছে হচ্ছে সাহায্য, আল্লাহ আমাকে এই রোগ মুক্তি করে দাও, আল্লাহ আমাকে এই রোগ থেকে হচ্ছে বাঁচায় দাও, আল্লাহ এই রোগ যেন আমার ভালো হয়ে যায়, এরকম, তাই না? এই একটা দুইটা রোগ হয়তো বা আছে যেই রোগের রোগীরা এসে বলে যে স্যার আমার আর বাঁচতে ইচ্ছা করে না, বলে যে হচ্ছে গিয়ে আমার বাঁচার স্পৃহাটা চলে গেছে, আমি এই টেরা চোখ নিয়ে ছোটবেলা থেকে একদম স্কুল থেকে শুরু করে ভার্সিটি পর্যন্ত, ম্যারিড লাইফ পর্যন্ত আমার শ্বশুর বাড়িতে আমি এত বুলিং এর শিকার হই, আমি আমার শ্বশুর বাড়িতে যে হচ্ছে কোনো কথা বলতে পারি না, আমার থেকে লেস ক্যালিবার বা আমার যে কোয়ালিটি, কোনোদিন কেউ হচ্ছে কি এটা মানে কেউ কখনো এইটা নিয়ে কোনো কথা বলে না, সবাই কোনো কথা বলতে গেলেই আমার পান থেকে চুন খুশলেই লুকিয়ে কথা বলবে। সবাই হচ্ছে ওই যে আপনি যেটা বললেন ওই বুলিংটাই করে। Bullying। এরকম আমরা কিন্তু মানে অহরহ এরকম পেশেন্ট পাই যে স্যার আমার এই চোখ নিয়ে আর বাঁচার ইচ্ছা নাই, আপনি যদি আমার চোখ ঠিক করে দিতে পারেন তাহলে আমি একটা নতুন জীবন পাবো। বাহ, একদম কমন একটা কথা আর কি। তাহলে আপনি চিন্তা করেছেন আপনি কত সুন্দর একটা কাজে নিয়োজিত আছেন। আচ্ছা, সেটাই হচ্ছে কি ওই তো মানে এমন একটা রোগ যেটা হচ্ছে চোখে কোনো ব্যথা হয় না, মনে ব্যথা মনের হয়। কষ্টটা অনেক বেশি। আচ্ছা, অপারেশনটা নিয়ে আরেকটু বেশি কথা বলি, কারণ মানুষের জানা উচিত, কারণ ভয়টা কেটে যাবে। হ্যাঁ, হ্যাঁ। কতক্ষণ ডিউরেশন লাগে অপারেশনটা করতে? এখন আমরা তো আসলে আমার যে সার্জিক্যাল টিম এটা হচ্ছে কি, এখন আমরা তো অনেকদিন ধরে অপারেশন করি, জি, জি। আমরা খুব এক্সপার্ট হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আমাদের এই অপারেশন সময় লাগে 20 থেকে 25 মিনিট। তাই? এটা অনেকেই শুনলে অবাক তাহলে হবে। ম্যাক্সিমাম কত লাগতে পারে? আধা ঘন্টা 40 মিনিট। এর বেশি লাগার কথা না, কারণ আমার তাই? আসলে হচ্ছে কি একদম ওয়ার্ড বয় থেকে শুরু করে আমার যে সবাই হচ্ছে এখন কি trained। যে খালা প্রথম এসে হচ্ছে কি পেশেন্টকে রেডি করবে বা জি, জি। যেই বেডে যে বসবে উনিও ট্রেন্ড, এবং মানে আমরা তো মানে এক এক দিনে প্রায় 8টা 10টার বেশি আমাদের অপারেশন করতে হয়। হ্যাঁ, তো সবকিছু মিলিয়ে আমার 2জন অ্যানেস্থেসিওলজিস্ট, আমার হচ্ছে গিয়ে আমার সাথে যে সার্জন স্যার থাকেন, আমার সঙ্গে অন্যান্য যে ওটি স্টাফ, ওটি বয়, সবাই একদম হাইলি স্কিলড, কাকে কি করতে হবে প্রত্যেকে জানে। সবাই জানে। হ্যাঁ, এবং হচ্ছে কি মানে রোগীও খুব কমফোর্টেবল থাকে। এবং এবং অপারেশনটা তো চোখের মধ্যে হচ্ছে না, চোখের বাইরে মাসেলে হচ্ছে, তাই এইটা না? একটু আপনাদেরকে দেখিয়ে Please। দিই। অনেকেই এটা মনে করেন যে অপারেশনটা চোখে হচ্ছে, বা একটা কমন ভয় থাকে যে এই অপারেশন করতে যে আমার চোখের দৃষ্টি চলে যাবে কিনা, জি। এটাই তো কথা, তাই না? আসলে আমাদের এই যে চোখটা একটা ডামি, এই চোখের পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু এটা মুভ করার জন্য মাংসপেশি আছে। জি। আমরা এইটার যে হচ্ছে কি যে মাংসপেশি আছে, এই মাংসপেশিগুলোর উপরে আমরা আসলে অপারেশন করি। আমরা একদম যেটা চোখ যেটা দিয়ে আমরা দেখি, মেইন যে আইবল, ওখানে এইটাকে কাজ মুভ করা হয় না। করানোর জন্য আমাদের যেই হচ্ছে গিয়ে এটাকে আমরা হচ্ছে গিয়ে ল্যাটারাল রেকটাস, মিডিয়াল রেকটাস নামে জি, আমরা জি, পড়েছি, জি। তাই না? হ্যাঁ। সেই মাসলগুলোর উপরে আমরা কাজ করি। এই জন্য হচ্ছে গিয়ে এই মাংসপেশি দিয়ে তো আর আমরা দেখি না, আমরা দেখি তো আই দিয়ে, চোখ দিয়ে, চোখটা চোখ দিয়ে। দিয়ে দেখি। এই অর্গানটাকে ঘুরানোর জন্য বা এটার পজিশনটা চেঞ্জ করার জন্য আমরা এই মানে মাংসটাকে একটা কন্ট্রোল আনার জন্য হ্যাঁ, হ্যাঁ। আইবলের। হ্যাঁ, যেমন হচ্ছে কারো যদি নাকের দিকে টেরা থাকে, আমরা নাকের পাশের মাংসটাকে একটু লুজ বা দুর্বল করে দিই, কানের আচ্ছা। দিকের মাংসটা, অপোজিট মাংসটাকে একটু টাইট করে দিই, এতে চোখটা যে নাকের দিকে ছিল ঘুরে সোজা হয়ে যায়। পুরো ম্যাথের মতো, তাই না? হ্যাঁ, এবং মজার। কতটুকু আমরা হচ্ছে গিয়ে দুর্বল করলে বা কতটুকু সবল করলে চোখটা কত ডিগ্রি ঘুরবে, এটা আমাদের হিসাব আছে। এটা তো বিজ্ঞানীরা হচ্ছে অবশ্যই, আবিষ্কার করে অবশ্যই। আমাদেরকে Please, please। থিওরি দিয়ে দিয়েছে, আমরা ওইটা কতটুকু অ্যাপ্লাই করতে পারি সেটাই হ্যাঁ, হচ্ছে গিয়ে হ্যাঁ। আমাদের এখন ক্রেডিট আর কি। তো এটা যে খুব কঠিন কোনো অপারেশন। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে উন্নত বিশ্বে অনেক জায়গায় আমরা যে আই সার্জারি শিখি, আই সার্জারির একদম কিন্তু ফার্স্ট স্টেপে স্কুইন্ট অপারেশনগুলো দেয়া হয়, তাই? যে এটা দিয়ে চোখ নষ্ট হওয়ার কোনো সুযোগ সুযোগ নেই। নেই। এই জন্য আগে তুমি স্কুইন্ট অপারেশন করবা, আগে তোমার হাতে খড়ি হবে, এরপরে তুমি অন্যান্য অপারেশনের দিকে যাবা। মানে অন্যান্য দেশে এরকম। মানে এটা এতটাই সেফ একটা সার্জারি? হ্যাঁ, এতটাই সেফ। হ্যাঁ। আচ্ছা, আর পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন কি কি হতে পারে এবং আদৌ কি হয়? আচ্ছা, ওই যে প্রথমে বলে দিলাম বলেছিলেন। যে ব্যান্ডেজটা হতে খোলার পারে, সাথে সাথে চোখটা একটু লাল দেখাবে, কারণ আমরা তো চোখ কিন্তু আমরা সবাই খুব প্রচন্ড রকমের ভালোবাসি। দাঁত একটা ভেঙে গেল, দাঁত একটা একটু কি যেন ক্যারেজ হলো, হ্যাঁ, Caries হলো, হ্যাঁ। অত কিন্তু মনে কষ্ট লাগে না। চোখে কিছু একটা হলে কিন্তু আমাদের চোখ তো প্রচন্ড একটা রকমের বিশাল কষ্ট অঙ্গ, লাগে, তাই না? হ্যাঁ। তো চোখটা যদি ব্যান্ডেজ খুলে কেউ দেখে যে একটু লাল রঙের,
তবে আবার এট দ্য সেম টাইম তারা খুশিও হয় যে আমি নতুন একটা জীবন আমাকে দেখছি, আমি কোনোদিন আমাকে এইভাবে দেখি নাই। কি সুন্দর। হ্যাঁ, যে আমি একদম প্রথম লুকে দেখলাম যে আল্লাহ আমি দেখতে আসলে এত সুন্দর। এরকম আমার অনেক হয় যে আসলে মানে এত সুন্দর সুন্দর মানুষ, আমি মানে শুধু ছেলে আর মেয়ে আলাদা করব না, এত সুন্দর সুন্দর মানুষ এরা শুধু চোখের বাঁকার জন্য সব জায়গায় এত অবহেলিত হয়ে আমাদের কাছে আসে। তারপর যখন চোখটা যখন ঠিক হয়ে যায়, এরকমও সবাই হচ্ছে প্রথম, আমি তো আবার অপারেশন পর ব্যান্ডেজ করলে আয়না ধরায় দিই যে হ্যাঁ হ্যাঁ আপনি নিজেকে আগে দেখেন যে কেমন লাগছে। আচ্ছা, ওদের তো জেনারেল অ্যানেস্থেসিয়া লাগে না? আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে অনেক কিছুর উপরে ভ্যারি করে। স্কুইন্ট অপারেশন মেইনলি হচ্ছে গিয়ে জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়েই করা উচিত, যেহেতু হচ্ছে গিয়ে আমাদের আই মাসেলের সাথে একটা অকুলোকার্ডিয়াক রিফ্লেক্সের একটা সম্পর্ক আছে বা একটা ব্যাপার স্যাপার আছে। তো এইটা হচ্ছে মনিটরড অ্যানেস্থেসিয়া দিয়েও করা যায়। আবার হচ্ছে গিয়ে যদি হচ্ছে গিয়ে এমন কোন পেশেন্ট যে হচ্ছে আমাদেরকে ওরকম কোঅপারেট করবে না, তখন তাদেরকে জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে এই অপারেশনটা করতে হয়। মনিটর অ্যানেস্থেসিয়া সম্পর্কে যদি মনিটর একটু বলেন অ্যানেস্থেসিয়া দর্শকদের। ব্যাপারটা হচ্ছে এরকম যে অ্যানেস্থেসিওলজিস্ট ওখানে হচ্ছে উপস্থিত থাকবে, যদি প্রয়োজন হয় তখন হচ্ছে কি উনি ওনার ভেলকি দেখাবেন। তবে আমরা দোয়া করি যেন হচ্ছে কোনো ভেলকি দেখানো না লাগে না। সেটা সেরকম কোনো পেইনফুল না, মানে পুরো অপারেশনটা কিংবা পোস্ট অপারেটিভ পেইনটা কেমন? ভেরি গুড, খুব সুন্দর একটা কোশ্চেন। এবং এটা হচ্ছে সবাই আমাকে সবসময় জিজ্ঞেস করে যে ডাক্তার সাহেব এই অপারেশন আমরা ব্যথা পাবো কতটুকু, কারণ চোখের মধ্যে একটা চোখের পাপড়ি পড়লেই কত ব্যথা লাগে, তাই না? ব্যথা করে তো। হ্যাঁ, আমি বলে দিচ্ছি যে এই অপারেশনে পেইন লিমিট বা পেইন স্কেল যদি আমরা 10 পর্যন্ত হিসাব করি না, যে কোনো একটা হাড্ডি ভাঙলে সেটাকে আমরা 10 বলি যে হাড্ডি ভাঙার ব্যথা হচ্ছে 10-এ 10, এখানে ব্যথা হবে 10-এ 1 বা 2 সর্বোচ্চ। বা যদি এমনিতে বলি কোনো ব্যথাই নাই, কোনো ব্যথাই নাই, এই হচ্ছে ব্যাপার। খুবই সুন্দর এবং খুবই আশার কথা। আর শেষ যে জিনিসটা জানতে চাই, কস্ট ইফেক্টিভনেস। আচ্ছা, খরচটা কেমন পড়ে? আচ্ছা, এইটা একটা ব্যাপার কি, মনে করেন এই অপারেশন সরকারি হাসপাতালে করতে বলতে গেলে কোনো খরচই হয় না। হ্যাঁ, সেটা একটা অন্য বিষয়। কিন্তু প্রাইভেট সেক্টরে এই অপারেশন করতে গেলে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এখন হচ্ছে হাসপাতালটা কোথায়। যেমন হচ্ছে গিয়ে ঢাকা শহরে একটা বাসা ভাড়া বা একটা হসপিটাল স্পেসের ভাড়া, আর ঢাকার বাইরে কোন একটা স্পেসের ভাড়া, এইটা নিয়ে অবশ্যই তারতম্য আছে, অনেক তারতম্য আছে, মাথায় রাখতে হবে। তবে আমি এটা হচ্ছে গিয়ে নরমালি আমার যেই মানে সোশ্যাল মিডিয়াতে আমি যতটুকু কাজ করি, আমি এইভাবে বলি, এখন এই সমাজে যে একটা স্মার্টফোন ব্যবহার করতে পারে সে অপারেশনটা বিয়ার করতে পারবে। এগুলোর যদি ক্যাম্পেইনটা করেন সাধারণ মানুষের জানার জন্য যে আপনারা আসুন, অপারেশনটা করলে কিন্তু এটা ভালো হয়ে যায়, আপনার কাছে কি মনে হয় করা তো উচিত? যেমন প্রত্যেকটা আমাদের যে আমাদের ডক্টরদের যতগুলো সাবজেক্ট আছে, মনে করেন আমি অপথলমোলজিস্ট, কেউ গাইনোকোলজিস্ট, কেউ হচ্ছে গিয়ে কার্ডিওলজিস্ট, তাই না? তো প্রত্যেকেরই একটা কিন্তু ব্রেড এন্ড বাটার একটা টপিক থাকে। যেমন গাইনোকোলজিস্ট হচ্ছে কি সিজার, যে এইটাই হচ্ছে গিয়ে মানে এটা তাকে পারতেই হবে। হ্যাঁ, তা না হলে তো উনি গাইনি ডক্টর হিসেবে হচ্ছে কেরিয়ার করতে মানে একটু সমস্যাই হতে পারে। তারপরে মনে করেন হচ্ছে কি কার্ডিওলজিস্ট, ওনাকে হচ্ছে হার্ট এরিং পড়াইতেই হবে। হ্যাঁ, মানে এটাই তো আমরা এক্সপেক্ট করি। তেমন চক্ষু বিশেষজ্ঞদের কাছে কিন্তু সবার এক্সপেকটেশন থাকে যে তারা ছানি অপারেশনটা করবে। এবং ছানি হচ্ছে এমন একটা রোগ যেটা হচ্ছে বয়সজনিত রোগ, এটা যে কারোরই হতে পারে। এবং আমাদের যেহেতু এখন বাংলাদেশের লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে গেছে প্রায় 70 বছরের কাছাকাছি, তো এই 50, 55, 60 থেকেই তো মানুষের চোখে হচ্ছে ছানি পড়া শুরু করে। তাহলে এই যে আপনি যে ক্যাম্পেইনের কথা বললেন না, সব ক্যাম্পেইন গুলো না, যে স্কুল ক্যাম্পেইন হয় হচ্ছে গিয়ে রিফ্লেকটিভ এরর সর্ট আউট করার জন্য, গ্রামে গঞ্জে ক্যাম্পেইন করা হয় হচ্ছে গিয়ে ছানি সর্ট আউট করার জন্য। কারণ প্রচুর রোগী যারা ক্যাম্পেইন করবে তাদের উদ্দেশ্য কি সেটাও তো একটা ব্যাপার। যদি ব্যবসায়িক উদ্দেশ্য হয়ে থাকে তাহলে এক রকমের, যদি হচ্ছে মানুষজনের উপকারের জন্য একটা ক্যাম্পেইন হয়ে থাকে সেটা আরেক ধরনের। কিন্তু একটা ব্যাপার হচ্ছে আপনাকে এইটা হিসাব করতে হবে যে স্কুইন্ট রোগী তো ছানি রোগীর মতো এত বেশি না। এইটার জন্য এখন আমাদের যেটা করতে হবে যে ম্যাস পপুলেশনে আমাদের অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হবে। এখনো আমার কাছে আপনি বিশ্বাস করবেন না, এই বছর আমি হচ্ছে গিয়ে ডাক্তার, অ্যাডভোকেট, বুয়েট স্টুডেন্ট, ঢাকা ভার্সিটি স্টুডেন্ট, মানে একদম সমাজের সর্বোচ্চ লেভেল, সচিবের বাচ্চা কাচ্চা, ডিফেন্স অফিসারদের হচ্ছে গিয়ে বাচ্চা কাচ্চা, এদের অপারেশন আমি করেছি এই বছর। তারা এসে প্রথম তাদের কথা, আমরা জানতামই না এই রোগের চিকিৎসা আছে এবং অপারেশন এটা পুরোপুরি ঠিক হয়ে যায়। এটা হচ্ছে সবার প্রথম কথা। এখনো আমাদের দেশে এটাই সবার আগে জানতে হবে, এই অ্যাওয়ারনেসটাই ডেভেলপ হয়নি এবং এটা সম্পূর্ণরূপে প্রতিকার করা সম্ভব। করা সম্ভব।
জি, আমি পরবর্তী আরেকটা সমস্যা নিয়ে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে চোখের পাতা পড়া রোগ, কিংবা আমাদের মেডিকেলের ভাষায় টোসিস। Ptosis, দেখা যায় অনেকেরই একটা চোখের পাতা পড়ে আছে এবং এটা কখনোই তিনি কন্ট্রোল করতে পারেন না, পুরোটাই ওপেন করতে পারেন না, কিংবা দুটো চোখেও হতে পারে। সেটা নিয়ে একটু শুনতে চাই, কেন আচ্ছা, হয় very good. এবং এই সমস্যা থেকে কিভাবে আমরা বের হয়ে আসবো। এখন আপনি আসলে প্রথম যে টপিকটা নিয়ে কথা বললেন যে স্কুইন্ট, এটারই হচ্ছে কি মানে মানে স্কুইন্ট একটা দুষ্ট রোগ। এরই যদি আমি বলি যে আরেকটা ভাইকে, সেটাই হচ্ছে টোসিস। ইয়েস। এইটাও হচ্ছে কি চোখে তো কোনো সমস্যা হচ্ছে না, যে স্কুইন্টের পেশেন্ট চোখে দেখছে তার তো চোখে কোনো সমস্যা হচ্ছে না। ওই যে বললাম, সব সমস্যা হচ্ছে মনে বা অন্য মানুষজনের মনে, তাকে নিয়ে সমস্যা হচ্ছে। এই টোসিসটা হচ্ছে কি সেম টাইপের একটা রোগ, যেটা হচ্ছে কি চোখে সৌন্দর্য কমিয়ে ফেলে, যে একটা চোখ ঠিক আছে, আরেকটা চোখের পাতা হচ্ছে নিচের দিকে নেমে আছে। মানে এর সাথে একটু এস্থেটিক বিষয়টা হ্যাঁ, জড়িত, তাই না? আচ্ছা। এখন এইটার মধ্যে এইটা চিকিৎসার ক্ষেত্রে আগে চিন্তা করতে হবে যে কি কারণে হচ্ছে তার এটা হলো, ওই স্কুইন্টের মধ্যে। আমরা যদি হচ্ছে মোটা দাগে হচ্ছে গিয়ে বলি, আমাদের মেইনলি হচ্ছে 4 ধরনের টোসিস আছে। একটা হচ্ছে সিম্পল কনজেনিটাল টোসিস বা জন্মগত হচ্ছে পাতা পড়া রোগ। একটা হচ্ছে গিয়ে মায়োজেনিক, নিউরোজেনিক, অ্যাপনিউরোটিক। মায়োজেনিক মানে হচ্ছে গিয়ে চোখের হচ্ছে গিয়ে মাংসপেশি যেগুলি আছে বা চোখের যারা পাতার control করছে আমাদের চোখের হ্যাঁ, পাতা, হ্যাঁ। চোখের পাতার যে মাংসপেশি আছে, এই মাংসপেশির যদি কোনো রোগ থাকে, যেমন হচ্ছে কি মায়াস্থেনিয়া গ্র্যাভিস হতে পারে, বা অন্য কোনো সিস্টেমিক যে রোগগুলো আমাদের আছে সেগুলো থেকে এরকম হতে পারে। জি। নিউরোজেনিক হচ্ছে আমাদের চোখের পাতায় যেই নার্ভটা সাপ্লাই দেয়, সেইখানে যদি কোনো গরমিল থাকে তাহলে হচ্ছে কি এরকম হতে পারে। হ্যাঁ, আমাদের অনেক সময় স্ট্রোকের পরে বেলস পালসিতে বা সেভেন নার্ভ পালসিতে, বা আমাদের যে ব্রেনের ভিতরেও যদি কোনো সমস্যা থাকে, আমাদের থার্ড নার্ভ পালসিতেও, মানে ক্রেনিয়াল নার্ভ, ওইটাতেও হচ্ছে আমাদের এরকম টোসিস হতে পারে। তো এইটার ক্ষেত্রে কিছু ব্যাপার হচ্ছে গিয়ে একটু বলে দেওয়া উচিত। এটারও তো অনেকগুলো গ্রেডিং আছে, যে একজন হচ্ছে সামান্য একটু নিচের দিকে নামানো, একজন হচ্ছে কি পুরো চোখের পাতাটাই বলতে গেলে ঢেকে বন্ধ হয়ে যাচ্ছে, আছে। হ্যাঁ। এখন এইটার চিকিৎসাটার ব্যাপারটা এতটাই হচ্ছে গিয়ে জটিল, মানে এটা সিদ্ধান্তটা নেওয়া। একটা বাচ্চা, আমি কিন্তু আগে বলেছি যে আমাদের ভিজুয়াল ডেভেলপমেন্ট 8 বছর পর্যন্ত হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা বাচ্চা যার হচ্ছে চোখের পাতাটা এতদূর পর্যন্ত নেমে আছে যে সে এই চোখের পাতা নেমে থাকার কারণে সে দেখতে পাচ্ছে না। চোখের পাতাটা নেমে থাকার কারণে তার চোখের মধ্যে লাইট ঢুকতে পারছে না। তাহলে কি হবে? তার চোখের সবকিছু ঠিক থাকার পরেও শুধুমাত্র এই টোসিসের কারণে তার হচ্ছে গিয়ে চোখের দৃষ্টি চলে যাবে। ওই যে বললাম যে 8 বছর পর্যন্ত তার হচ্ছে ভিজুয়াল ডেভেলপমেন্ট হয়, আচ্ছা। এবং যখন দৃষ্টি চলে যাবে তখন কিন্তু চোখটাও স্কুইন্ট হয়ে যাবে। ও এর সাথে জড়িত। হ্যাঁ, এবং এইটাই কিন্তু আমরা আমাদের চেম্বারে প্রচুর রোগী পাই, যার হচ্ছে একই সাথে চোখের পাতা নামানো এবং চোখটা কানের দিকে বাঁকা বা নাকের দিকে বাঁকা, বেশিরভাগ সময় কানের দিকে বাঁকা থাকে। তো এই ক্ষেত্রে যদি কারো এই রকম হয় যে তার জন্মগত টোসিস এবং সেটা ভিজুয়াল এক্সিসটাকে ঢেকে ফেলেছে, মানে যে জায়গাটা দিয়ে আমরা দেখি চোখের হচ্ছে গিয়ে এই মনির ভিতরেও তো একটা মনি আছে, হ্যাঁ, যেটাকে আমরা পিউপিল বলি, সেই মানে মনি বলতে কর্নিয়াটাকে বুঝায় আর কি। আচ্ছা, তো ওইটা যদি হচ্ছে ঢেকে ফেলে, তাহলে কিন্তু এটার মধ্যে আর কোনো আলো ঢুকবে না। তাহলে তার খুব দ্রুত অপারেশন যেতে হবে ছোটবেলাতেই। তাই? হ্যাঁ, তা না হলে ওই চোখটা তার আর দৃষ্টিটা থাকবে না। আচ্ছা, কত বছর বয়স থেকে তার এটা 8 অপারেশন বছরের করা মধ্যে সম্ভব? করতে হবে। 8 বছরের মধ্যে করতে 8 হবে। বছরের মধ্যে করতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব। আচ্ছা, এই অপারেশনটা কি যে স্কুইন্টের মতো সহজ? আপনি তো বলেন ডিসিশন নেওয়াটা কঠিন, কিন্তু অপারেশনটা কি রকম? আসলে সত্যি কথা বলতে কোনো অপারেশনই কি সহজ? না, কোনো অপারেশনই সহজ না। মানে সহজ বলতে আমি যেটা বলছি যে আমাদের দেশের সার্জনদের জন্য কতটুকু অ্যাফোর্ডেবল। আচ্ছা, হ্যাঁ, প্রথম কথা হচ্ছে চোখের যত ধরনের অপারেশন আছে, আমি বলেছি যে হচ্ছে বাইরের দেশে হচ্ছে এই স্কুইন দিয়ে শুরু হয়। তো আসলে সত্যি কথা বলতে এই অপারেশনগুলো তো আসলে যদি খুবই সহজ হতো তাহলে তো সব জায়গায় এই অপারেশনগুলো হতো। না, না, হ্যাঁ, সব সেটাই সেন্টারে তো তো। মনে হয় হচ্ছে কি না, এটা না, না, হচ্ছে তো নাই। হচ্ছে না আর কি। তো চোখের পাতার অপারেশনটা আসলে খুব সহজ এটা বলা ঠিক হবে না। না, অবশ্যই এটা না। যথেষ্টই হচ্ছে গিয়ে একটা ঝামেলার অপারেশন। কেন ঝামেলার অপারেশন সেটাও একটু বলে দিই। সেটা হচ্ছে আমরা এই যে এই 2 আঙুলে হচ্ছে গিয়ে এই চোখের পাতাটা যে ধরলাম, আমি কিন্তু 4টা লেয়ার ধরে ফেলেছি। 4টা লেয়ার। হ্যাঁ, তাহলে এইটার ভিতরে একদম কাগজের মতো পাতলা একটা মাংসপেশি আছে, লিভেটর পালপেব্রাল সুপিরিয়রিস। একদম হচ্ছে কাগজের মতো পাতলা একটা হচ্ছে গিয়ে মাংসপেশি। ওইটা আমাদের অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে দেখে অপারেশন করতে হয়। আচ্ছা। এবং এটা সময় সাপেক্ষ, সময় সাপেক্ষ। প্রায় 1-1.5-2 ঘন্টা সময় লাগে। কিন্তু সাকসেস রেট? হ্যাঁ, সাকসেস রেট হচ্ছে অবশ্যই ভালো। তবে একটা জিনিস হচ্ছে ছোটবেলায় যদি কারো এরকম অপারেশন করতে হয়, তার কিন্তু রিভিশন সার্জারি লাগতে পারে। কেন লাগতে পারে এটা একটু বুঝিয়ে বলি। একদম ছোট একটা বাচ্চা, তার তো চোখটাই ডেভেলপ হয় নাই, তার তো চোখের পাতাটাও ডেভেলপ হয় নাই। সেই যখন বড় হবে
তখন তো তার হচ্ছে কি চোখের পাতাটা মাসলগুলো আরো বড় হবে। হ্যাঁ হ্যাঁ বড় হবে, তো ওই সময় তার আবার একটা রিভিশন সার্জারি লাগতে পারে। কিন্তু আচ্ছা। ছোটবেলায় তাহলে কেন অপারেশনটা করবে? ওই যে বললাম, চোখের দৃষ্টিটাকে হচ্ছে কি সেভ করার জন্য। ও আচ্ছা। সে যদি দেখতেই না পায় তাহলে বড় হয়ে আর অপারেশন করে লাভ কি হবে? তাতে কি সে হবে? লাভটা তো পাবে না। এই হচ্ছে কথা। আর ডিউরেশন আপনি বললেন 1 থেকে 1.5 ঘন্টা, এবং সাকসেস রেট বলছেন যে মোটামুটি ভালোই। ভালো ভালো ভালো। আর পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন কখনো কি এরকম পেয়েছেন যে অপারেশন করেছেন কিন্তু সাকসেসফুল হয়নি, মানে ওই অপারেশনের পরই আবার খুব কুইক একটা রিভিশন সার্জারি লেগেছে? আচ্ছা, এইটা নিয়ে একটু সেই বলে ক্ষেত্রে দিই। কিভাবে মানে সর্ট আউট করেছেন? বলছি, সেটা হচ্ছে কি, আসলে এইটাই তো হচ্ছে কি একজন গুড ক্লিনিশিয়ানের হচ্ছে কি কোয়ালিটি। সার্জনের, হ্যাঁ হ্যাঁ, মানে সার্জনের হচ্ছে কোয়ালিটি, যে আমি অপারেশন আগে কিন্তু আমি রোগীকে বুঝিয়ে বলতে পারি আপনার চোখে এই 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 সমস্যা আছে, এই সমস্যার জন্য আপনার অপারেশন পরবর্তীতে এই 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 হতে পারে, এবং না তাকে বুঝিয়ে বলা যে আপনাকে এটা মেনে নিতে হবে। হ্যাঁ, এখন যেমন হচ্ছে আমাদের এই টোসিসের সাথে হচ্ছে কি অনেকগুলো কমপ্লিকেটেড ব্যাপার জড়ানো থাকে। যাদের এই রোগটা আছে তারা জানে যে এরকম অনেক রোগী আছে যারা হচ্ছে কোনো কিছু খাবার খাওয়ার সময় চোখের পাতা লাফাতে থাকে। কেন এরকম হয়? আমাদের মুখের যেই নার্ভটা সাপ্লাই দেয়, ওইটা হচ্ছে চোখে যে নার্ভটা সাপ্লাই দেয় ওইটার সাথে কোনো একটা জায়গায় হচ্ছে ওভারল্যাপ হওয়া, ক্রস কানেক্টেড হওয়া। এই ক্রস কানেকশনটা আমাদের দেশের মানুষজন ভালো বোঝে। এতে হয় কি, সে যখনই কোনো কিছু চুইং করে, কোনো কিছু চাবায়, তখন চোখের পাতাটা এরকম লাফাতে থাকে। হ্যাঁ, এবং ওই পাতাটা কিন্তু নিচের দিকে পড়াও থাকে। তো এই ধরনের কমপ্লিকেটেড কেসগুলোতে কি কি হবে এটা আগে কিন্তু আমরা পেশেন্টকে ভালো মতো বুঝিয়ে বলি। আবার এই অপারেশন কিন্তু কয়েকভাবে করা যায়, যে শুধুমাত্র যে আমরা মানে একভাবে এই অপারেশনটা করি এরকম কিন্তু না। এইটারও অনেকগুলো রকম ফের আছে এই অপারেশন করার। যেমন হচ্ছে মনে করেন কারো একজনের হচ্ছে নার্ভ জনিত কোনো কারণে চোখের পাতাটা নিচে পড়ে গেছে, এখন তার নার্ভটা ঠিক হবে না, কোনো একটা কারণে হচ্ছে কি নার্ভটা নষ্ট হয়ে গেছে। তখন আমরা কি করি? তখন আমরা চোখটাকে হচ্ছে কি ভিতর দিয়ে একটা ডিভাইস বসিয়ে আমরা চোখটাকে উপরের দিকে ঝুলিয়ে দিই, ওটা সমান সমান করে ঝুলিয়ে দিই। তখন সে যখন তাকায় তখন দেখতে একদম সমান সমান লাগে। এই অপারেশনটা কিন্তু আবার রিভার্সেবল মানে হচ্ছে খুলে ফেলা যাবে। হ্যাঁ, খুলে ফেলা যাবে। যদি হচ্ছে কি পরবর্তীতে চোখের ওই সমস্যাটা সমাধান হয়ে যায়, ওই নার্ভটা যদি কোনো কারণে সতেজ হয় আর কি, হওয়ার সম্ভাবনা খুব কম থাকে আর কি অধিকাংশ সময়, তাহলে এটা আবার খুলে ফেলা যায়। বা এটা রিভিশন সার্জারি করাটাও খুব সোজা। কেন সোজা? যে মানে মনে করেন আমি ডিউরিং অপারেশন, হ্যাঁ, আমি যেটা করি সেটা আমি তো নিজে দেখি, আশপাশে যত মানুষ আছে সবাইকে সাক্ষী রাখি, এই দেখো তো বাবা যে ও দুই চোখ মিললো কিনা, একদম সমান সমান হলো কিনা। আমার একদম ওটি বয় থেকে শুরু করে আমার অ্যানেস্থেসিওলজিস্ট, আমার হচ্ছে গিয়ে সহকারী সার্জন, সবাই মিলে যখন হচ্ছে গিয়ে আমরা ফুল টিম, না স্যার ঠিক আছে, এইবার হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে তখন অপারেশনটা ক্লোজিং এর দিকে যাই। তারপরেও যদি দেখা যায় যে না একটু 19-20 হয়ে আছে বা একদম 100% মিলে নাই, তখন ওটা হয় কি, আমরা তো একটা ডিভাইস অলরেডি বসিয়েই দিয়েছি, ওইটাকে একটু টাইট করা, একটু ঢিলা করা, ওইটা 10 মিনিটের ব্যাপার, বা ওটা কোনো সময়ই লাগে না। কিন্তু মেইন যে অপারেশনটা করা, ওইটার সময় হচ্ছে অনেক কিছু মাথায় রেখে এই অপারেশন আগাতে হয়। আচ্ছা আচ্ছা, আপনার কথা সূত্র ধরে একটা বিষয় আমি একটু আনতে চাই, সেটা হচ্ছে আমাদের মাঝে মাঝে কিন্তু চোখ লাফায়, জাম্পিং, রাইট? টাকা আসে না? না 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 না, টাকা তো আসে, ভালো কথা। সেটা হচ্ছে ডান চোখ, আমাদের মধ্যে একটা মিথ আছে, ডান চোখ লাফালে যে ভালো কিছু হবে, বাম চোখ লাফালে খারাপ কিছু হবে। অ্যাকচুয়ালি এটার রিজনটা কি? এবং অনেক সময় কিন্তু কন্টিনিউয়াস সেটা হতে থাকে। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? খুব মানে চমৎকার একটা প্রশ্ন করছেন, যেটার উত্তর আসলে কিভাবে দিব চিন্তা করছি, একটু মজা করে দেওয়ার চেষ্টা করছি আর কি। সেটা হচ্ছে কি, আমাদের তো মাঝে মাঝে বুকও ধরফর করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করে না? কোনো কারণ ছাড়াও কিন্তু করে। অবশ্যই করে। কখন করে? মেইনলি আমরা যখন স্ট্রেসে থাকি, বা বাংলাদেশ কি গোল দিতে পারবে না গোল খাবে, এই সময়গুলো, তাই না? অ্যাংজাইটি, স্ট্রেস, অনেক কিছু। এটাই হচ্ছে কি মানে আমাদের চোখ লাফানোর হচ্ছে কি এক নাম্বার কারণ হচ্ছে কি স্ট্রেস, এংজাইটি, ঘুম কম হওয়া। এছাড়াও বড় বড় কিছু রোগে হচ্ছে কি আমাদের চোখ লাফাতে পারে, সেই দিকে আমরা না যাই, মানে সেইটা অনেক বড় রোগ। যদি হচ্ছে কার হচ্ছে ক্যাভার্নাস সাইনাস ফিস্টুলা টাইপের রোগ হয়ে থাকে ব্রেনের মধ্যে, তাহলে সেই পালসেশন চোখে আসে। কিন্তু আমরা, আপনি যেটা বলছেন যে আমরা মাঝে মাঝে চোখ লাফায়, আবার আপনি ঠিক হয়ে যায়। আমি যেমন অনেক সময় চেম্বারে যেটা করি, একটু লো ডোজ ঘুমের ওষুধ দিয়ে দিই, মানে দেখা যায় যে পরের দিন একটু এনজাইটি হলে কিন্তু এনজাইটিটা কমে যায়, সে একটু ঘুমায়, তারপরের দিন এসে বলে যে ম্যাম ইটস ওকে, ভালো আছি, তাই না? এবং যাদের এরকম চোখ লাফায়, আপনি দেখবেন যে এক তো উনি হচ্ছে এনজাইটির জন্য চোখ লাফাচ্ছে, আসে আরো উদ্বিগ্ন হয়ে, এটা আরো বাড়িয়ে লাগে, তো খুব অস্থির লাগতে থাকে যে কেন এরকম হচ্ছে। তো তখন তাকে বলতে হয় যে আপনি একটা ব্রেক নেন, আপনি আসলে অনেক বেশি কাজ করে ফেলছেন, অনেক বেশি লোড নিয়ে ফেলছেন। হ্যাঁ, আবার অনেক সময় আমরা কিন্তু কন্টিনিউয়াস কম্পিউটারের দিকে তাকিয়ে থাকি, এটা তো করেই আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, যে কাজেই থাকুক না কেন, আমরা সবাই এখন কম্পিউটার বেসড, রাইট? তো
সর্বোচ্চ কতক্ষণ আমরা কম্পিউটারের দিকে তাকিয়ে থাকবো, কতক্ষণ পর আমরা একটা ব্রেক নিব? আমার মনে হয় এই প্রশ্নটা হচ্ছে গিয়ে এই অনুষ্ঠানের মধ্যে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন। মানে আসলে হচ্ছে গিয়ে কম্পিউটারে আমাদের চোখে কি কি সমস্যা করছে। প্রথমেই করছে হচ্ছে কম্পিউটার ভিশন সিনড্রোম। যারা হচ্ছে গিয়ে বেশিক্ষণ কম্পিউটার ব্যবহার করে তাদের হচ্ছে কম্পিউটার ভিশন সিনড্রোম, মানে কম্পিউটার বেশি দেখছে দেখে তার চোখে সমস্যা হচ্ছে, আদারওয়াইজ তার এই সমস্যাগুলো হতো না। তার মধ্যে এক নাম্বার হচ্ছে গিয়ে ড্রাই আই। কেন? আমি তো কম্পিউটারে তো আই ওয়াইড ওপেন করে হচ্ছে আমরা হিসাব করি, তখন আমরা অধিকাংশ সময় এসি রুমে বসে থাকি, তখন আমাদের এভাপোরেটিভ ড্রাই আই বা এভাপোরেশন হয়ে যায়, চোখের পানি এভাপোরেট শুকিয়ে যাচ্ছে, বাষ্প হয়ে উড়ে যাচ্ছে। এতে চোখটা খচখচ করে, এতে আমাদের হচ্ছে গিয়ে হেডেক হয়, আমাদের মেজাজ খিটখিটে হয়ে যায়, এরকম অনেক সমস্যা হয়। তাহলে হচ্ছে গিয়ে সবারই একটা কথা যে আমরা কি করব। প্রথমে যেটা করব, আমরা একটা রুল মেনটেন করব। সেই রুলটা হচ্ছে 20-20-20। 20 মিনিট পর পর 20 সেকেন্ডের জন্য 20 মিটার দূরে কোন একটা অবজেক্টের দিকে আমরা তাকাবো। ব্যাপারটা কি, আমি কম্পিউটার কাজ করছি, এই আমার স্ক্রিন, আমি কম্পিউটার কাজ করছি, একটা স্ক্রিনের কাজ করার পরে আমরা দূরে তাকাবো, তাকায় চোখটাকে একটু রেস্ট দিব, একটু চোখটাকে স্কুইজ করব। চোখটাকে স্কুইজ করবো কেন, বা চোখটার পাতাটা একটু এরকম চাপ দিয়ে দিয়ে একটু এরকম হচ্ছে গিয়ে ব্যায়াম করবো চোখের পাতা। আল্লাহ তাআলা আমাদের চোখের পাতার মধ্যে অনেকগুলো হচ্ছে গিয়ে গ্রন্থি দিয়ে দিছে, যেখান থেকে মেবোমিয়ান গ্ল্যান্ড আমাদের অয়েল বেসড সিক্রেশন আসে, যেটা আমাদের চোখের পানির উপরে একটা লিপিডের লেয়ার তৈরি করে। তাতে হচ্ছে গিয়ে আমাদের চোখের পানিটার মানে খুব জলদি বাষ্প হয়ে যাবে, হ্যাঁ, এরকম কিন্তু হচ্ছে না। তো এই জন্য হচ্ছে গিয়ে এইটা আমরা হচ্ছে গিয়ে সহজে করতে পারি। এই সেম জিনিসটাই আমরা যদি হচ্ছে গিয়ে একটু চা খেলাম, কফি খেলাম, ওই হাত দিয়ে যদি ওই মগটা ধরে একটু চোখের মধ্যে একটু গরম ভাপ দেই, বা যদি ওই কাপটাই হচ্ছে, তখন হয় কি, এই যে এটার যে গ্রন্থির যে মুখগুলো আছে ওই গরমে এগুলো ওপেন হয়, তখন হচ্ছে ওইটা সিক্রেশনটা হচ্ছে কি ঠিক থাকে। এই আর কম্পিউটার যারা একদম মানে যারা বলে যে আমার একদম সকাল থেকে রাত পর্যন্তই কম্পিউটারে কাজ, তাদের আসলে মাঝখানে কিছু সময়ের জন্য ব্রেক নেওয়া উচিত। মানে একটানা কাজ করা যাবে না। ওই যে বললাম 20 মিনিট পর পর তো সে দূরে তাকাবি, সে 1 থেকে 2 ঘন্টা পরে দরকার হলে হচ্ছে চেয়ার থেকে উঠে একটা রাউন্ড দিয়ে এসে আবার হচ্ছে গিয়ে বসবে। এই কাজগুলো তাদেরকে করতে হবে। এমনিতেও তো কন্টিনিউয়াস বসে থাকলে তো মানুষের তো ব্যাক পেইনও হয়, অনেক রকম ডিজিজও তো হয়, তাই না? আমি যেহেতু ড্রাই এর কথাটা আসছে, সেটা একটা বিষয় যদি অবতারণা না করি তাহলে একদমই অনুষ্ঠানটা অসম্পূর্ণ থেকে যাবে। সেটা হচ্ছে গিয়ে আত্মচিকিৎসা। আমরা যেটা করি, আমরা চোখটা একটু খচখচ করলেই মনে করি যে হ্যাঁ আমার চোখের পানি শুকিয়ে গিয়েছে, কারণ এখন তো আমরা সব গুগল বেসড। হ্যাঁ, আমরা ডক্টরের কাছে যেতে চাই না, আমরা গুগল কিংবা এআই কে জিজ্ঞেস করি, হাই আমার এই প্রবলেম হচ্ছে, হোয়াট ইজ দ্য সলিউশন। হ্যাঁ, তো আমরা ফার্মেসিতে যাই, গিয়ে একটা আর্টিফিশিয়াল টিয়ার কিনে ফেলি, কিংবা একটা যারা আমরা লেন্স পরি অনেক সময় যে মক্সিসিলিন আই ড্রপ, হ্যাঁ, সেটা ইউজ করা শুরু করে দিই। এটা কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন? প্রথম কথা হচ্ছে, যদি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি হচ্ছে ডক্টরদের স্থান দখল করে ফেলে, তাহলে তো আমাদের ডক্টরদেরই থাকার কোনো দরকার ছিল না। অবশ্যই। আর আপনার চোখ যদি আপনার কাছে এতটাই অবহেলার একটা জিনিস হয় যে আপনি একটা ফার্মাসিতে অধিকাংশ সময় তো আপনি যে ফার্মাসিস্ট তাকেও হয়তো আপনি চেনেন না, আপনি কিনছেন একদম যেই ছেলেটা 8 পাস বা মাত্র এইচএসসি পাস করেছে কর্মচারী, সেও কিন্তু আপনাকে একটা ড্রপ ধরিয়ে দিচ্ছে, আপনিও নিয়ে যেয়ে সেটা চোখের মধ্যে দিয়ে দিচ্ছেন। কত ডোজে দিচ্ছেন, প্রিয় একটা অঙ্গ চোখ, কত ডোজে দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন, কয়বার দিচ্ছেন, হ্যাঁ, আদৌ ওই ড্রপটা আপনার চোখের জন্য উপযোগী কিনা, এগুলো কিছুই আপনি অ্যাসেস করছেন না। আবার আপনি যেটা বললেন যে এই যে যারা আমরা কন্টাক্ট লেন্স ব্যবহার করতে হয় বিভিন্ন কারণে, অনেকগুলো রোগেও তো আমাদের কন্টাক্ট লেন্স ব্যবহার করতে হয়, কিছু হলেই হচ্ছে কি এরকম যত হচ্ছে চোখের মধ্যে অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছেন, এবং এগুলো কি খুব শক্তিশালী অ্যান্টিবায়োটিক, যেটা আমরা অনেক হিসাব কিতাব করে দিই। এক কথা যদি আমরা বলি, আমরা অপারেশন পরে এই অ্যান্টিবায়োটিকটা দিই। একটা অপারেশন আমি করেছি, চোখে যেন কোনো ইনফেকশন না হয়, তখন আমি এই অ্যান্টিবায়োটিকটা দিই। সেটা আপনি হচ্ছেন গিয়ে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করা শুরু করে দিচ্ছেন। এটা আসলে মানে আপনি নিজে যে কত বড় ক্ষতি করছেন সেটা আপনি একটু বুঝে দেখেন। এই একটা জিনিস, সেটা বন্ধ করতে হবে নিজের থেকেই। হ্যাঁ, এটা অন্য কেউ এসে সেটা স্টপ করে দিবে না, এবং ফার্মাসিতে ওই লোক আপনাকে সেটা বন্ধ করতে পারবে না। বন্ধ করতে হবে নিজের থেকে, সচেতনতা আসতে হবে নিজের থেকে। এটা নিয়ে একটু আপনাকে বলে দিই, অনেক সময় মনে হয় যে একটা আর্টিফিশিয়াল টিয়ার দিয়েছি, চোখের পানি হচ্ছে গিয়ে বোতলে করে বিক্রি করছে, নিয়ে চোখে দিলাম, এমন কি ক্ষতি হতে পারে? এর মধ্যেও কিন্তু অনেকগুলো রকম ফের আছে। আপনি যদি আরেকটু স্টাডি করেন,
ওই যে একটা কথা বলে না যে লিটল লার্নিং ইজ আ ভেরি ডেঞ্জারাস থিং। Yes. হ্যাঁ, আপনাকে আগে তাহলে ওটা নিয়ে একটু স্টাডি করেন যে আর্টিফিশিয়াল টিয়ার কেন তাহলে এত রকমের। আর্টিফিশিয়াল টিয়ারই তো হচ্ছে কত রকমের, কত অনেক রঙের, কত type-এর। ঢঙের আছে। এখন আপনি কেনার সময় তো কম দামি আর্টিফিশিয়াল টিয়ারটা কিনবেন, কারণ ওই দোকানদারও কিন্তু আপনাকে খুব দামি পোটেন্ট আর্টিফিশিয়াল টিয়ার কিন্তু দেওয়ার সাহস ওর নাই। হ্যাঁ। ওইটার মধ্যে থাকবে বিভিন্ন রকমের প্রিজারভেটিভ। Preservative। আচ্ছা, হ্যাঁ, ওইটাকে হ্যাঁ। হচ্ছে গিয়ে বেশি দিন সংরক্ষণ করার জন্য ওইটা যখন আপনি হচ্ছে গিয়ে চোখে দিবেন তো দেখা যাবে যে ওইটা দিয়ে হচ্ছে আপনার চোখের আরো ক্ষতি হবে, সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন না। আবার কোন বয়সে কোন ধরনের হচ্ছে কি আর্টিফিশিয়াল টিয়ার দিবেন সেটাও কিন্তু একটা ব্যাপার আছে। এই জিনিসগুলো আসলে চোখের ব্যাপারটা আসলে ডক্টরের পরামর্শ ছাড়া নিজে থেকে ওষুধ একদমই মানে কোনো মেনে জায়গায় নেওয়া উচিত যায় না, না, এটা নেওয়া এটা যায় না। কোনোভাবে মেনে নেওয়া যায় খুব না। কষ্ট যেমন লাগে আমার কাছে। খুব রিসেন্ট একটা আপনি জানেন কিনা ইনসিডেন্টটা, সেটা হচ্ছে গিয়ে এআই কে এআই এর সাথে একটা ছেলের, সে 14 কি 15 বছর বয়স, ওর কন্টিনিউয়াস কথা হতো, কথা হতে হতে ও একটা সলিউশন চেয়েছে, ও বলেছে ডু সুসাইড। এটা কোনো কথা? তো এটাই আমি পার্থক্য বোঝানোর জন্য আমার দর্শকদেরকে বলছি, এআই কিংবা গুগল ইজ নট দ্য সলিউশন। আপনার শারীরিক সমস্যা হবে, আপনার ডক্টরের কাছে যেতে হবে, এবং আত্মচিকিৎসা কখনোই সমর্থনযোগ্য নয়। আরেকটা বিষয় আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে এই যে আমরা দীর্ঘদিন যাবত কিন্তু এই যে ব্যথাটা, হ্যাঁ, তারপর ধরে নিলেন ক্যাটারাক্ট সার্জারি আমরা করছি, তারপর এই যে পরবর্তী যে একটা আফটার কেয়ার, তাই না? এইসব অপারেশনের ক্ষেত্রে কিন্তু আফটার কেয়ারটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা মানতে পারি না অনেক সময়, ফ্যামিলিগত কারণে, হয়তো পারিবারিক সেই সাপোর্টটা থাকে না। সে আফটার কেয়ার গুলো যদি একটু জানতে চাই, পোস্ট অপারেটিভ কেয়ার গুলো। প্রথম কথা হচ্ছে অপারেশন তো এক একটা অপারেশন এক এক রকমের। জি, ছানি অপারেশন এখন আমাদের দেশে আমি বলবো যে এমন একটা পর্যায়ে চলে গেছে, মানে যেটা হচ্ছে বিশ্বের যে কোনো দেশের যে কোনো সার্জনের সাথে, মানে আমরা বাংলাদেশি সার্জনরা হচ্ছে আমরা কম্পিট করতে পারি। প্রতিযোগিতা কেন করতে পারি? আমাদের আসলে হচ্ছে গিয়ে এত বেশি হচ্ছে ব্যাকলগ এবং এত বেশি ওয়ার্কলোড, এবং আমরা যারা সার্জন আমাদের এত বেশি ছানি অপারেশন করতে হয়, মানে এটা অনেকেই হয়তোবা এটা বললে হয়তো বিশেষ করবে না, আমাদের দিনে হচ্ছে গিয়ে 10, 15, 20টা পর্যন্ত হচ্ছে গিয়ে আমাদের ছানি অপারেশন করতে হয় একদিনে। তো এটা হচ্ছে কি, যদি আপনি ওই লেভেলের স্কিলড না হন আপনি তো এটা সাহসী করবেন না। না, তো অসম্ভব। সেই ক্ষেত্রে যে জিনিসটা হয়, আমাদের দেশে আসলে ছানি অপারেশনটা এখন একটা, আমি বলবো যে এটা আমরা প্রাউড ফিল করতে পারি, আমাদের হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে ছানি অপারেশনটা আমাদের দেশে হচ্ছে কি খুব মানে ভালো হয়। এমনকি হচ্ছে কি আমার কাছে তো হচ্ছে কি প্রচুর ইন্ডিয়া থেকে রোগী এসে হচ্ছে চিকিৎসা নেন, তো তাদের ওইখানে কিন্তু মানে আমার ইন্ডিয়ান বলতে কিন্তু হচ্ছে মনে করেন হচ্ছে আসাম, মেঘালয় বা আমাদের সিলেটের এই পাশে যেই জায়গাগুলো আছে এখান থেকে বেশি রোগী আসে। আবার এই কলকাতার আগ পর্যন্ত যে জায়গাগুলো আছে ওইখান থেকে কিন্তু রোগীরা দেখে যে কলকাতায় যে খরচ হবে বা ইয়ে হবে তার থেকে ঢাকায় আসতে তাদের খরচ কম হয়। এরকম আমি জানি না তাদের হিসাব কি, তারা কিন্তু এরকম এসে হচ্ছে প্রচুর হচ্ছে আমাদের কাছে অপারেশন করে যাচ্ছেন। আর এই ফ্যাকো অপারেশন যদি একবার সুন্দর মতো হয়ে যায়, আপনি যেটা বলছেন আফটার কেয়ার, যে কোনো অপারেশনই তো হচ্ছে গিয়ে ফলো আপটা জরুরি, হ্যাঁ। কিন্তু এই জায়গাগুলোয় মানে আমরা যে অপারেশনটা যেভাবে করি, জাস্ট কিছুদিন যদি হচ্ছে সুন্দর মতো ফলো আপটা উনি করে, লাইফ লং কিন্তু হচ্ছে কি ওনার আর হচ্ছে গিয়ে কোনো ঝামেলা হবে না, হওয়ার কথা না এরকম। আচ্ছা, একটা চোখ অপারেশন করার কতদিন পর আরেকটা চোখ অপারেশন করা উচিত বলে আপনি মনে করেন? আমার মনে হয় আপনি মনে হয় যে স্পেসিফিক ফ্যাকোর কথাই জানতে যাচ্ছেন। ফ্যাকোর কথা, ক্যাটারাক্টের কথাই বলতে চাচ্ছি। হ্যাঁ, তো ফ্যাকোর ক্ষেত্রে হচ্ছে 7 দিন পরেই আরেকটা অপারেশন করা যায়, যেহেতু আমরা আসলে হচ্ছে ফ্যাকোতে তো ওরকম চোখ কাটি না। আমরা যেটা করি সেটা হচ্ছে কি ক্যারাটন দিয়ে আমরা একটা পাংচার করি, ছোট্ট একটা ছিদ্র করি, সেই ছিদ্রটার উপরে শুকাইতে হচ্ছে নরমালি আমাদের বইয়ের ভাষায় লেখা যে 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে ওই উপরের লেয়ারটা তৈরি হয়ে যায়, ওভারনাইট এটা তৈরি হয়ে যায়। এই জন্য কিন্তু রোগীরাও খুব কমফোর্টেবল থাকে, আমরা তো এখন ব্যান্ডেজও দিই না, হ্যাঁ, যে চোখ খোলা থাকলেও কোনো সমস্যা নেই। তো ওই 7 দিনের মধ্যেই যখন হচ্ছে গিয়ে রোগী বুঝে ফেলে যে আমার কিভাবে চলতে হবে, ওই সময় একটা অপারেশন করা যায়। কিন্তু আমি হচ্ছে গিয়ে পার্সোনালি পেশেন্টকে হচ্ছে গিয়ে 2 সপ্তাহ পরে করতে বলি। আমি বলি যে একটা হচ্ছে গিয়ে একদম স্টেবল হোক, আপনি আগে দেখেন, ওষুধগুলো ঠিক মতো দেন, তারপরে হচ্ছে গিয়ে দ্বিতীয় অপারেশনটা আপনি করেন। এটা আমি পার্সোনালি বলি আর কি, এটা 7 দিন পরেই করা যায়। এবং ক্ষেত্র বিশেষে এটা যদিও উচিত না, মানে দেখা যায় যে হচ্ছে ক্ষেত্র বিশেষে 7 দিনের আগেও হচ্ছে কি যদি দেখা যায় যে ওই চোখের সবকিছু একদম ঠিক আছে, তার আগেও করা যেতে পারে ক্ষেত্র বিশেষে। আচ্ছা, এই যে একটা সিজন চেঞ্জ হচ্ছে, গরম থেকে ঠান্ডায় যাচ্ছি, সিজনাল চেঞ্জ, সেই সাথে চোখেও কিন্তু একটা প্রভাব পড়ে, চোখ দিয়ে অনেক সময় পানিও পড়ে।
আপনার কাছ থেকে শুনি কি করব এখন। সিজন চেঞ্জটা সবচেয়ে বেশি চোখের মধ্যেও কিন্তু সিজন চেঞ্জ হয়, তাই না? আমাদের যে মনে যত সিজন চেঞ্জ হয় চোখ দিয়ে বোঝা যায়। তো দেখা যাচ্ছে যে এই যে মনের যত রোগ সব চোখে বোঝা যায়, চোখে সেই উপসর্গগুলো রয়ে যায়। হ্যাঁ, তো এই যে গরম থেকে ঠান্ডা পড়ছে, এই সময় আমাদের যেমন হচ্ছে কি হাঁচি কাশি সর্দি জাতীয় যে রোগগুলা, হ্যাঁ, ভাইরাল যত রকম রোগগুলো আছে এগুলোর প্রাদুর্ভাব বেড়ে যায়। আমাদের চোখেও কিন্তু হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের ভাইরাস অ্যাটাক করে। এই ভাইরাল ক্যারাটাইটিস, ভাইরাল কনজাংটিভাইটিস থেকে শুরু করে অনেক কিছুই হচ্ছে এই সময় হতে পারে। এর সাথে একটা হয় যাদের হচ্ছে কি ঠান্ডা জনিত বা অ্যাজমা জনিত বা অ্যালার্জি জনিত যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু বেড়ে যায় এবং তার একটা বড় উপসর্গ চোখে চলে আসে। আচ্ছা, এবং এই সময়তে এই যে রাতে কুয়াশা পড়ছে, দিনে হচ্ছে গিয়ে গরম, এই সময়গুলোতে দেখা যাচ্ছে যে আপনি যেটা বলছেন যে চোখে যে পানি পড়ছে, এই সময় ড্রাই আই জাতীয় যে রোগগুলো, অ্যালার্জির রোগগুলো, ভাইরাস জনিত যে সংক্রমণ, যে চোখের ব্যাধিগুলো, এগুলো সবকিছু হচ্ছে বেড়ে যায়। আর এগুলো বেড়ে গেলে আমি যেটা আপনাদেরকে বলবো যে এগুলো আসলেই হচ্ছে গিয়ে সুচিকিৎসা নেন, স্বচিকিৎসা না। হ্যাঁ, আপনি হচ্ছে কি ডাক্তারের কাছে আসতে হবে, একটু দেখাতে হবে। কারণ শুনতে মনে হচ্ছে একটা ভাইরাল অ্যাটাক, কিন্তু এই ভাইরাল অ্যাটাকটা করে কিন্তু হচ্ছে মেইনলি আমাদের চোখের মধ্যে আল্লাহ তাআলা যে সেই যে ওয়ান্ডারফুল যে কর্নিয়াটা দিয়েছে, যেটা একেবারেই স্বচ্ছ, এর মধ্যে অ্যাটাক করে। এবং অ্যাটাক করে এটাকে অস্বচ্ছ তৈরি করে ফেলে, এটার মধ্যে ছোপ ছোপ দাগ তৈরি করে ফেলে অনেক সময়। আচ্ছা, এটা যদি প্রপার চিকিৎসা করা না হয় প্রপার সময়ে, তাহলে কিন্তু এই দাগগুলা পার্মানেন্ট হয়ে যেতে পারে। তখন কিন্তু আপনি সারা জীবন একটা নরমাল ভাইরাল অ্যাটাকের কারণে সারা জীবন চোখের সামনে ছোপ ছোপ দাগ দেখবেন। আচ্ছা, তো এই জিনিসটা কিন্তু একটু মানে চিন্তার ব্যাপার আর কি। এটা ট্রিটমেন্টটা কি? আচ্ছা, প্রথম কথা হচ্ছে অনেক ভাইরাসের উপরে কিন্তু ওষুধ কাজ করে না। ইয়েস, কিন্তু আমাদের চোখে যে ভাইরাসগুলো অ্যাটাক করে অধিকাংশ ভাইরাসের উপরে হচ্ছে গিয়ে ওষুধ কাজ করে। অ্যান্টিভাইরাল কিন্তু আপনারা দেন, এটাই হচ্ছে কথা। হ্যাঁ, এই অ্যান্টিভাইরাল ড্রপ গুলো হচ্ছে ফ্যান্টাস্টিক হচ্ছে গিয়ে কাজ করে। আর যেইগুলোর জন্য হচ্ছে গিয়ে ওষুধ দেওয়া লাগে না, আপনার নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতায় হচ্ছে গিয়ে ওটাকে কি বলে, ওটাকে চেস করতে পারে বা প্রতিরোধ করতে পারে, হ্যাঁ, ধ্বংস করতে পারে, এই আর কি। তো এই জন্যই হচ্ছে এই কথাটা বলা যে আমার সবারই কিন্তু কথা একটাই যে আমার চোখটা হচ্ছে একটু লাল হয়েছে, আমার চোখটা থেকে একটু পানি পড়ছে, একটু খচখচ করছে। আমরা হচ্ছে স্লিট ল্যাম্পে বা হচ্ছে আমাদের যে মাইক্রোস্কোপ আছে, স্লিট ল্যাম্প বায়োমাইক্রোস্কোপ, ওইটা দিয়ে দেখি যে তো চোখের মধ্যে একদম ভাইরাল অ্যাটাক হয়েছে, বিশাল অংশ হচ্ছে গিয়ে ক্ষতি করে ফেলেছে। তো এটা তার খালি চোখে দেখা যাবে না। তো এই জন্য এটাকে সর্ট আউট করার জন্য আপনাকে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। অবশ্যই। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং এমন কিছু বিষয় নিয়ে কথা বলেছেন যে আমরা হয়তো কথা বলতে চাই, মনটা কাঁদে কিন্তু বলি না, এবং হয়তো জানিও না যে এটার সলিউশন আছে এবং এটা অ্যাভেলেবল। এবং আমাদের দর্শকরা আশা করছি তারা শুনছেন, এবং তারা যদি এই ধরনের কোনো সমস্যায় ভুগে থাকেন তারা অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন এবং এই সমস্যা থেকে পরিত্রাণের পথ খুঁজে পাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা টপিক খুঁজে আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি আশা করি যে এই অনুষ্ঠানটা আরো মানুষের কাছে পৌঁছে যাক এবং মানুষজনকে আরো সচেতন করুক। চোখ হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে কি বলবো অন্যতম প্রয়োজনীয় একটি অঙ্গ, এবং সৌন্দর্য বলেন, প্রয়োজন বলেন, সবই চোখ। এবং এই চোখকে সুন্দর রাখতে হলে আমাদের জানতে হবে, অনেক বেশি সচেতন থাকতে হবে এবং ডক্টরের পরামর্শ নিতে হবে। আমি এটাই বিশ্বাস করি। থ্যাংক ইউ ভাইয়া। সুপ্রিয় দর্শক, আমাদের বাঁচতে হলে, সুন্দর থাকতে হলে জানতে হবে এবং সচেতন থাকতে হবে। আপনাদের সাথে আবারও দেখা হবে সুস্বাস্থ্য প্রতিদিনে। অন্য কোনো বিশেষজ্ঞ ডক্টরের সাথে কথা বলবো আমরা অন্য কোনো সমস্যা নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।